ভদ্রমহিলা এক্সট্রা কিছু ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছিলেন, যেটা ওনার হাজব্যান্ডের পছন্দ হয়নি, এবং উনি ভীষণ ডিটারমাইন্ড ছিলেন যে উনি এগুলো কন্টিনিউ করবেন, ওনাকে কিছু বলা যাবে না। কি বলছো? এক্স্যাক্টলি। এবং সেটা ভালগারিটির মধ্যে দিয়ে। আমি তোমাকে বলতে পারবো না, কারণ দর্শকরা অনেকেই রয়েছেন, আমার মনে হয় না তুমি চাইলে বলতে পারো, সেই জায়গাগুলো খুব কমপ্লিকেটেড। তবে আমি যতটুকুনি তোমাকে জেনেছি আমি সেটুকুনি একটুখানি এক্সপ্লেন করি। উনি মাল্টিপল রকমে বিভিন্ন রকমভাবে সেক্সুয়ালি ইনভলভ থাকতেন, এবং সেটা খুব ভালগারিটির মধ্যে দিয়ে, এবং ওতে ওনার খুব ভালো লাগতো। এই নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো প্রচণ্ড তোমার একটা অশান্তি চলতেই থাকতো। এবার যেহেতু ওনার হাজব্যান্ড একজন নামকরা তোমার ব্যবসায়ী, তো লোক সমাজে নিয়ে যাওয়ার তো একটা ব্যাপার ছিল, তো সেখানে ওটা হতো না। ওনাদের একটি বাচ্চা মেয়ে আছে, তো তার প্রতি তার যথেষ্ট ভালোবাসা বা এইগুলো ছিল। হাজব্যান্ডের সাথে মেয়েটির খুব ভালো সম্পর্ক ছিল। তো এরকম দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতে ঘটতে যখন এটা চরম পর্যায়ে চলে যায়, তো একদিন ওনার হাজব্যান্ড ওনাকে 3-4 জন পুরুষের সাথে হয়তো দেখে নিয়েছিলেন খুব একটা খারাপ অবস্থায়। 3-4 জন। তো তাতে তাদের প্রচণ্ড রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝগড়া অশান্তি তৈরি হয়, এবং সেদিনকে উনি যেই রকম অবস্থার মধ্যে ছিলেন উনি নিজেই ব্যাখ্যা করলেন, বললেন যে আমি প্রচণ্ড এনার্জাইজড ফিল করছিলাম, মনে হচ্ছিল কেউ যেন আমাকে আমার সাথে, মানে আমি তো উপভোগ করছি, আমার সাথে সেও উপভোগ করছে, এই ধরনের কথাবার্তা তিনি বলছিলেন। আমি এই জায়গাটা একটু জানতে চাইছি, মানে উনি 3-4 জনের সাথে সেক্সুয়ালি ইনভলভ ছিলেন যে সময় হাজব্যান্ড ধরে ফেলে। একদম। উনি বলছেন যে উনি নিজে যেমন এনজয় করছিলেন, ওনার সাথে কেউ একটা ছিল যেও এনজয় করছিল। একদম। 3-4 জন পুরুষ এর কথা বলছেন? না, 3-4 জন পুরুষ নয়। ওনার মনে হচ্ছিল ওনার শরীরের মধ্যে এমন একটি শক্তি কিছু একটা আছে, বা কেউ একটা আছে, যে ওর সাথে সাথে এই বিষয়টা ভোগ করছে। এবং উনি এটা প্রায় বলছিলেন যে আমি যখনই এরকমভাবে ইনভলভড হই, তখনই আমি এইটা ফিল করি যে আমার সাথে সাথে কেউ যেন সেটাকে উপভোগ করছে, এবং তাতে তার যে উপভোগ করার যে বিষয়টা সেটা আরও 4 গুণ বেড়ে যাচ্ছে, এবং উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তো যাই হোক, এরকম কি পাও তোমরা? হ্যাঁ, এই ধরনের কেসেস তো আমরা প্রায় বলছি না যে দেখো এখনকার দিনে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের জায়গাটা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে, আগেও ছিল, আগে হয়তো এতটা সামনে আসতো না, বাট এই যে বলছে যে ভেতরে কেউ রয়েছে যে এনজয় করছে, এটাই তো মেন ঘটনা। সেটাই তো বলছি যে এই ধরনের আজও মনে আছে দীর্ঘ 19 বছর পরে। তার কারণ হচ্ছে ওটা রেয়ার অফ দি রেয়ার কেস ছিল আমাদের কাছে, যে একজন এরকমভাবে এনজয় করছে এবং তিনি বলছেন তার ভেতরে অন্য কোনো একটা শক্তি পুরো জিনিসটাকে উপভোগ করছে। এটা অদ্ভুত লেগেছিল আমাদের কাছে। আমি বলতে পারবো না, কারণ এর ব্যাখ্যা হয়তো যারা আরও বেশি এইগুলো নিয়ে চর্চা করেন তারা হয়তো দিতে পারবেন, কিন্তু আমরা আমাদের কাজ করছিলাম সেখানে দাঁড়িয়ে। যারা এই বিষয়গুলো নিয়ে বেশি চর্চা করেন তারা হয়তো এর খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন। তাহলে আমি তোমাকে একটা জিনিস বলি, উনি যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, যখন বলছিলেন, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে শুনে, কারণ সবাই তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এবং এখনো মেন জায়গাতে যাওনি? আসছি আমি সেই জায়গাতে। এবং তার মুখের মধ্যে না একটা অদ্ভুত শয়তানি চাহনি, মানে তোমাকে বললে অসুবিধা নেই, আমি দেখে বুঝতে পাচ্ছি যে তার ভেতরে কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে যে ওকে দিয়ে ওই জিনিসগুলো করাচ্ছে এবং ওর ভেতর থেকে ওগুলো বলছে। ঠিক আছে, কৌস্তব অদ্ভুত ব্যাপার। সন্ধ্যাবেলার দিকে তো আমরা এই জিনিসগুলো করি। ঠিক উনি যখন মানে এই জায়গাটায় এলেন এবং উনি যখন বলা শুরু করলেন যে এরকম ওনার হাজব্যান্ডের সাথে ঝগড়া অশান্তি হচ্ছে, বাইরে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। মানে আমাদের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর ওতে আরও আমরা খুব শিহরিত হয়ে গেছিলাম। মানে একটা থমথমে পরিবেশ চারদিকে, বৃষ্টি আসবে তার আগে। হ্যাঁ, একদম। তো কিছুক্ষণ চুপচাপ, মানে উনি বসে বলছেন স্টপ, আমরাও লেখা বন্ধ করে
ওনার দিকে তাকিয়ে রয়েছি, উনি এটা কি বলছেন। তো এইরকম একটা অবস্থায় এদের থেকে খুব নেগেটিভ একটা ভাইব আছে, ভীষণ ভীষণ যেটা মানে খুব কন্টাজিয়াস মনে হয় যে তোমাকে ইনফিলট্রেট করে ফেলতে পারে, ভীষণ মানে আমরা কেউ সেদিনকে নিজেদের জায়গা থেকে নড়তে পারছিলাম না। কারণ এর অন্যান্য সময় কি হয়, যদি লং কেসেসগুলোর ক্ষেত্রে বা এরকম ডিস্টার্বিং কেসেসগুলোর ক্ষেত্রে আমরা কেউ উঠে যাই বা ব্রেক নিই, চা খাই বা এই জাতীয়, আমরা সেদিনকে কেউ নড়তে পারছিলাম না। মানে হয় না যে তুমি একটা খুব ভয় পেয়ে গেছো, তোমাকে কেউ মনে হচ্ছে যে চেপে বসিয়ে রেখে দিয়েছে পেছন থেকে ধরে, মানে তোমাকে গল্প শুনতেই হবে এরকম পেছন থেকে ধরে তোমাকে বসিয়ে রেখে দিয়েছে। আমরা নড়তে পারছি না, লিখতে পারছি না, শুধু শুনছি উনি কি বলছেন। দেন তারপরে উনি যেটা বলা শুরু করলেন, সন্ধেবেলা প্রচণ্ড হাজব্যান্ডের সাথে ওই অবস্থায় তো প্রচণ্ড অশান্তি শুরু হয়েছিল, ঝগড়া, প্রচণ্ড অশান্তি, মারপিট এটা হয়েছিল। তো উনি রাত্রিবেলা সেই দিনকে বাড়িতে কেউ ছিল না, মানে উনি, ওনার হাজব্যান্ড এবং বাচ্চা মেয়েটি থাকতো। বাচ্চা মেয়েটি অন্যের একটি রুমে থাকতো, যেরকম হয় না বড় লোকেদের বাচ্চাদের জন্য একটা আলাদা রুম থাকে, হাজব্যান্ড ওয়াইফের একটা বেডরুম থাকে, তো ওনারা একটা আলাদা রুমে ছিলেন। যেহেতু হাজব্যান্ড ওনাকে সেদিনকে ওই অবস্থায় দেখেছিলেন, তাই কথা কাটাকাটি হয়ে যাওয়ার জন্য হাজব্যান্ড তোমার বাইরে সেদিনকে শুয়েছিলেন বা গেস্ট রুমে শুয়েছিল ওনার বক্তব্য অনুযায়ী। তো উনি গোটা রাত ঘুমাতে পারেননি। রাত্রের দিকে উনি যেটা করেছিলেন, উনি আস্তে আস্তে এসে দেখছেন যে ওনার হাজব্যান্ড শুয়ে রয়েছে মানে বেডের ওপরে। তো উনি নিজের রাগ আর সামলাতে পারেননি, তখন তো ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো ওই যে রাগটা ছিল সেটা কন্টিনিউ চলেছে, রাগ আর সামলাতে পারেননি। উনি দরজা খুলে দেখেন যে ওনার হাজব্যান্ড শুয়ে রয়েছে অন্য একটি ঘরে, ঠিক আছে, এবং তার যে শব্দ, ঠিক, এখানে আরেকটা কথা তোমাকে বলি, উনি এটাও এক্সপ্লেন করলেন যে এই যে উনি উঠে গেছেন, ওনার মনে হচ্ছিল যে কেউ ওনাকে নিয়ে যাচ্ছে, উনি যেতে চাইছেন না, ইনস্ট্রাকশন দিচ্ছে কেউ, হ্যাঁ, ভেতর থেকে ওনার মনে হচ্ছে কেউ ঠেলছে ওনাকে ক্রমাগত ওইদিকে যাও, এবং কন্টিনিউয়াসলি ভেতর থেকে উনি ফিল করছেন যে শেষ করে দিতে হবে, আজকে পুরোটাই শেষ করে দিতে হবে, ঠিক আছে। তো কেউ ওনাকে মানে এরকমও বলছেন যে যখন উনি দরজাটা খুলে ঢুকছেন তখন কেউ কানের কাছে সেই ফিস ফিস করে একটা শব্দ বলছে যে এটাই শেষ সুযোগ, তুমি ব্যবহার করো, তাহলে এরপরে আর কোনো চিন্তা থাকবে না। তো উনি দোনো মনো কনফ্লিক্টের মধ্যে দিয়ে ঢুকলেন। দরজা খোলার আওয়াজে ওনার হাজব্যান্ড জেগে গেছিল। যেই দেখেন যে উনি সামনে দাঁড়িয়ে আছেন, উনি উঠে এসে দরজা বন্ধ করতে যাবেন এবং হঠাৎ করে ওরমভাবে উঠে আসাতে উনি সমস্ত গায়ের জোরে হালকা করে ওনার বরকে, হাজব্যান্ডকে ঠেলা দেন, এবং তাতে কি হয়, ওনার হাজব্যান্ড একটু দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, উনি ওখানে পড়ে যান অজ্ঞান হয়ে। এর পরের যে ঘটনাটা প্রস্তাব, সেটা আমাদের মানে আমি সেই মুহূর্তে তো সেই ওখানে ছিলাম, আমার কান ফান পুরো গরম হয়ে লাল হয়ে গেছিল, আমি মানে হাত ঠকঠক করে কাঁপছে। উনি যেটা বললেন, আমি ওই অবস্থায় আমার গায়ের শক্তি দ্বিগুণ বেড়ে গেল এবং আমি টানতে টানতে আমার হাজব্যান্ডকে রান্নাঘরে নিয়ে আসলাম। আনলেন, এনে বটি দিয়ে হালকা করে গলার এখান থেকে উনি জাস্ট মানে হাতটা দিয়ে ধরে সেই আমরা যেরকম আখ কাটি বটি দিয়ে এরমভাবে, ছুরি দিয়ে যেরমভাবে কাটি মনে আছে, ওরমভাবে উনি কাটা শুরু করলেন। রক্ত বেরোচ্ছে গল গল করে এবং সারা শরীর ওনার ভিজে যাচ্ছে, এরকম করে তিনি হাজব্যান্ডের গলার কাটা শুরু করলেন। কাটতে কাটতে সেন্স ফেরেনি তার? না, সেন্স ফেরেনি, হয়তো কিছু হয়েছিল বা ডেথ হয়ে গেছিল বা এরকমটা হতে পারে, কিছু খাইয়েছিল রাতে, হতে পারে, বলা যায় না। উনি দেখো, কোনো পেশেন্টই আমাদের কাছে এসে পুরো কথা বলে না, হ্যাঁ, আমাদের কিছু তো লুকিয়ে বলে, হয়তো সেরকম হতে পারে। দেন উনি এটা বললেন, যেই জায়গাটা আমাদের সব থেকে বেশি মানে আমরা শকড হয়েছিলাম, উনি বলছেন যে আমি যখন কাটতে কাটতে গলার কাছটা এসে কাটছিলাম তো কিছুতেই কাটছিল না, তখন ওই মানে হাতে যেহেতু এখানে আমাদের শিরদাঁড়াটা থাকে, ওটা তো শক্ত না, ওইটা তো জোর লাগবে গায়ে। তো উনি বললেন যে মাছ যেরমভাবে কাটে ওই নোড়া দিয়ে মাছের মাথাটা, উনি ওরকম ঠুকে 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 শিরদাঁড়াটাকে কেটে মাথাটাকে আলাদা করেন।
এবং তো এইরকম একটা কন্ডিশনে আমরা ভীষণ রকমভাবে তখন থতমত খেয়ে মানে যাই। গলাটা কাটছে না, তাই জন্য মানে মাথাটা ধরে রেখেছে বটিতে, হ্যাঁ, আর মেরে এবার মেরে যেহেতু মেরে সিদ্ধারার ওই জায়গাটা একটু শক্ত, তাই নোড়া দিয়ে, হাতের সামনে নোড়া ছিল, ঠুকে 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 মাথাটাকে আলাদা করেছিলেন। মানে যাতে মাছ যেরকম আমরা কাটি না বাজারে দেখি না, যে বড় বড় মাছগুলোকে নোড়া দিয়ে মেরে মেরে কাটে, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি সেইভাবে।